আমি এমনিতেই খুব টেনশনে আছি মেজমা, প্লিজ এমন কিছু বলো না যাতে আমার টেনশনের মাত্রা বেড়ে যায়। তুমি কি করে বুঝলে আমি এমন কিছু বলবো? আমার মুখের দিকে এতক্ষণ তাকিয়ে থেকে গভীরভাবে কিছু চিন্তা করে অবান্তর কথা বলবে না, এটা জানা কথা। অবান্তর কথা নয়, বাস্তব কথাটাই বলছি। তোমার ইচ্ছে হলে ভেবেচিন্তে উত্তর দিও। বলো। পেটে আঘাত পাওয়ার কারণে যদি আমার মেয়েটা কখনো মা হতে না পারে, তখন কি করবে? কথাটা বাংলা মুভির মায়েদের মতো হয়ে গেল না? তাছাড়া স্পর্শী মা হতে পারবে না কেন, এটা বোঝাও আমারে। বুঝতে পারছি না কেন কথাটা বললে। তারপরেও বলি, সেদিনের ঘটনায় যদি তার সমস্যা হয়েও থাকে, এর চিকিৎসা আছে এই দেশে। সেই চিকিৎসা না থাকলে বাইরের দেশে আছে। উন্নত চিকিৎসা তো আমিও করিয়েছি, কই আমার তো। মেজমা, নেগেটিভ চিন্তাধারা সুফল বয়ে আনে এমনটাও কিন্তু নয়, তাই এসব ভেবো না। হয়তো তুমি মনকে বুঝ দিতে আমার থেকে এমন কিছু শুনতে চাচ্ছ, যেটা শুনে তোমার অশান্ত মন শান্ত হয়। কিন্তু আমি তোমার মনকে শান্ত করতে মিথ্যা আশ্বাস দিব না। যদি স্পর্শী কখনো মা হতে না পারে, আমি আবার বিয়ে করব। কথা শুনে মরিয়ম বেগম বিস্ময়ে কথা বলতেই ভুলে গেল। হতবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন রুদ্রের মুখের পানে। কিয়তক্ষণ সেভাবেই তাকিয়ে থাকতে দেখে রুদ্র চট করে ওনার সামনে হাঁটু কেটে বসে হাত দুটো ধরে বলল, আরে রিল্যাক্স, রিল্যাক্স, মজা করছি আমি। আমার পুরো কথাটা শোনো। আমি তোমার মেয়েকেই বিয়ে করব, এটাই বলতে চাচ্ছিলাম। মরিয়ম বেগম রুদ্রের হাত থেকে হাত ছাড়িয়ে নিতে গেলে রুদ্র ওনার দু হাতের উপর চুমু এঁকে বলল, আমার নিজের মায়ের থেকে তোমাকে কোনো অংশে কম ভালোবাসি না মেজমা। নর্মাল হও প্লিজ। এত হাইপার হলে তোমার প্রেশার বেড়ে যাবে। আমি সত্যি মজা করেছি। সরি সরি, আর করব না। মা হতে না পারার যন্ত্রণা কতটা পীড়াদায়ক যদি বুঝতি, তাহলে এমন মজা করতে পারতি না। আমি মা হতে না পারা এক ব্যর্থ নারী। আমি যে পথের পথিক, আমি চাই না আমার মেয়েটাও একই পথের পথিক হোক। যেসব দিনের সম্মুখীন হয়েছি স্মরণেও আনতে পারি না। আমার মেয়ে এমন দিনের সম্মুখীন হোক, এই জন্য খুব ভয় হয়। তোমার কথা অনুযায়ী যদি স্পর্শী কখনো মা হতে না পারে, তখন কি করব, এটাই শুনতে চাচ্ছ তো? মেজমা, মুখে তো অনেক বড় বড় কথা বলা যায়। বড় কথা বলে কতজন সেসব কথা রাখে বলো তো আমায়? জীবনটা বক্ররেখা। জীবনের যাত্রা কখন কোন দিক দিয়ে শুরু হয় তা বলা যায়? আমি জানি না আমাদের ভাগ্যকে কি লেখা আছে। তবে যদি তোমার ভয়ের কারণ সত্যি হয়, তাহলে আমিও এক কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। সেই কঠিন সিদ্ধান্তটা কি? পুনরায় বিয়ে? হুম। বাবা ডাক না শুনেও আমার মেজো বাবা যেমন যত্নে আগলে রেখেছে তোমায়, তোমার ব্যর্থতাকে নির্মূল করতে একটা পুষ্পকলি এনে দিয়েছে তোমার কোলে বুকে, আমি মেজো বাবার মতো এত হৃদয়বান হতে না পারলেও আমার মতো করে স্পর্শীকে আমার কাছে রেখে দিব আজীবন। মৃত্যু ব্যতীত তাকে কখনো আমার থেকে দূরে যেতে দিব না, যদিও না সে চায়। আর বাচ্চা কাচ্চার ব্যাপারটা পরে ভাবা যাবে, কারণ আমি জানি আমার ভাগ্য একটা অপ্রসন্ন হবে না। রুদ্রের বলা কথা শুনে মরিয়ম বেগম ডুকরে কেঁদে উঠলেন। তারপর রুদ্র কোনো মতে ওনাকে সামলে ডাক্তারের চেম্বারে প্রবেশ করলো। ডাক্তার মনোযোগ সহকারে রিপোর্ট নেড়ে চেড়ে দেখে জানালেন কোনো সমস্যা নেই, সবকিছু নর্মাল। তবে একবার যখন আঘাত পেয়েছে তখন এখন থেকে সাবধানে থাকতে হবে। ভারী জিনিসপত্র তোলা নামা থেকে সতর্ক হতে হবে, বিশেষ করে পিরিয়ডের সময়। বাঙালি নারীরা এ সময় শরীরের হেলাফেলা করে নিজের বিপদ নিজে ডেকে আনে। আর অবশ্যই তাকে চোখে চোখে রাখতে হবে, যেন ওই ঘটনা পুনরাবৃত্তি না হয়। একবার বেঁচে গেল মানে এই না বারবার বেঁচে যাবে। আর মোদ্দা কথায় স্পর্শী মেয়ে মানুষ, আজ অথবা কাল তাকে সন্তান জন্ম দিতে হবে। সন্তান জন্ম দেওয়ার এই জার্নিটা মোটেও সোজা কথা নয়। তখন যাতে সমস্যা না হয়, এজন্য এখনই এত সতর্কতা। এসব নানান উপদেশপূর্ণ কথা বলে ডাক্তার মেডিসিন লিখে মরিয়ম বেগমকে বাইরে যেতে বললেন। ডাক্তার ওনার থেকে কিছু লুকোচ্ছে ভেবে মরিয়ম বেগমের মুখটা শুকিয়ে গেল। এই ব্যাপারটা বিজ্ঞ ডাক্তার খেয়াল করে হেসে বললেন, মিসেস মরিয়ম, আপনার মেয়ের কোনো সমস্যা নেই, ভয় পাবেন না। আসলে রুদ্র আপনার ছেলে, বর্তমানে জামাতা। শাশুড়ির সামনে অনেক কিছু বলা যায় না। আমরা ডাক্তার, লাজ লজ্জা নেই বললেই চলে, কিন্তু কিছু কথা মুখের উপর বলে দিলে আপনারা অস্বস্তিতে ভুগবেন। এই জন্য বাইরে যেতে বললাম। রুদ্র আমার চেনা না বলে তার জন্য এটুকু করা, নয়তো কে কার শাশুড়ি আর কে কার জামাতা এত দেখার সময় আমাদের হাতে নেই। এরপর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে বুঝতে পারেন। আর রুদ্র, তোমরা এখন স্বামী স্ত্রী, একসঙ্গে এক রুমে থাকো। তুমিও শক্ত সামর্থ্যবান যুবক,
তোমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে নিশ্চয়ই। ডাক্তারের বলা সর্বশেষ কথা কানে পৌঁছাতেই মরিয়ম বেগম পরিমরি করে কেবিন থেকে বেরিয়ে গেলেন। ছি, মা হয়ে এসব কথা কানে শোনা যায়? বলার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলে ভালো হতো। জামাইয়ের সামনে কি সব কথাবার্তা! আর ডাক্তারের লজ্জা নেই, তা যেন হাতে নাতে প্রমাণও দিয়ে দিল। ডাক্তারের সামনে রৌদ্র নিরুত্তর হয়ে বসে আছে। তার দৃষ্টি ডাক্তারের টেবিলে থাকা ট্রিন বেবিদের ছবিটার দিকে। মরিয়ম বেগমকে যেতে দেখে ডাক্তার খোলামেলা ভাবে কথা শুরু করলেন। স্পোর্টসের বয়স একেবারে অল্প, তার উপরে এই বয়সে বিয়ে, যেটা মোটেও ঠিক হয়নি। যাই হোক, ফ্যামিলি ম্যাটারে কথা না এগোই। অপরিপক্ক বয়সে বিয়ে, শারীরিক সম্পর্ক, সন্তান জন্মদান কতটা ঝুঁকিপূর্ণ আপনাকে বলতে হবে না নিশ্চয়ই। তবুও ডাক্তার হিসাবে শুধু এটুকুই বলছি, আপনার ওয়াইফ এখন যেন কনসিভ না করে। এতে মা ও বাচ্চা দুজন ঝুঁকি পড়তে পারে। আপনাদের দুজনের বয়স অল্প, আবেগ বেশি, সঙ্গে ভুলের সংখ্যাটাও। তাই আবারও বলছি, আপনি নিজে সতর্ক হবেন আর খেয়াল রাখবেন আবেগের বসে ভুল যেন না হয়। রুদ্র ওনার কথায় সম্মতি দিয়ে প্রেসক্রিপশন নিয়ে বেরিয়ে এলো। একটু দূরে দাঁড়িয়ে আছে মরিয়ম বেগম। চেনা কারো সঙ্গে রাজ্যের গল্প জুড়ে দাঁত বের করে হাসছে। রুদ্র তার বিরক্তিকর মেজাজ নিয়ন্ত্রণে এনে সেদিকে পা বাড়ালো। আর যেতে যেতে ডাক্তারের কথাগুলো পুনরায় স্মরণ করে মনে মনে বলল, আমার বাচ্চা বউটাকে আগে পেলে পুষে বড় করি, তারপর যদি বেঁচে থাকি তখন আমার ছানাপোনার কথা ভাবা যাবে। কিন্তু না, আমি বাদে সবাই এখন থেকে আমার ছানাপোনা নিয়েই চিন্তিত। তাদের কি করে বলি ছানাপোনার আগমনের কার্যক্রম সম্পূর্ণ হতে ঢের বাকি। অতঃপর রুদ্র মনের কথা মনে চেপে মরিয়ম বেগমের পাশে গিয়ে দাঁড়ালো। মরিয়ম বেগম একে একে জানালেন বর্তমানে রুদ্রই ওনার একমাত্র জামাতা। হ্যান ত্যান আরো কত কি। এ কথা শুনে সামনে দণ্ডায়মান মাঝবয়সী ভদ্রমহিলা রুদ্রকে ভালো করে পরখ করলেন। মুখে তেলতেলে হাসি এঁটে এটা ওটা জিজ্ঞাসা করলেন। যত কম কথায় জবাব দেওয়া যায় রুদ্র তাই দিল। তারপর সময় দেখে যাওয়ার কথা বলতেই ভদ্রমহিলা অন্য কথার টান টানলেন। ফিরে গেলেন কবে কার বাগানের বড়ই চুরি করতে গিয়ে ধরা খেয়েছিলেন সেই গল্পে। মরিয়ম বেগমও ওনার কথা রেশ ধরে সেই গাল গল্পে মজে গেলেন। ধীরে ধীরে টেনে আনলেন গ্রামের কোন চাচা কবে মারা গেছে, কোন বান্ধবী কার সঙ্গে ভেগেছিল, কে কে বাইরের দেশে সেটেল হয়েছে, পুরনো কলেজটা এখন আর নেই, সেখানে নাকি এখন ইটের ভাটা হয়েছে, কোন বান্ধবীর সঙ্গে যোগাযোগ হয় আর কোনটার সঙ্গে হয় না তার লিস্টও দিলেন। কোন বান্ধবীর স্বামী নেশাখোর আর কারটা লুচ্চার ঘরে লুচ্চা, কে হুজুর বিয়ে করে হুজুরিনী সেজেছে তাও বেশ গুছিয়ে গাছিয়ে উল্লেখ করলেন। নিজের বর্তমান অবস্থা সহ ছেলে মেয়েদের কথাও ইনিয়ে বিনিয়ে জাহির করতে ভুলল না। এত সব কথার ফাঁকে ফাঁকে ভদ্র মহিলা বারবার রুদ্রের মুখের দিকে তাকাচ্ছেন, তীক্ষ্ণভাবে পরখ করছে ভাবভঙ্গি। বেচারা রুদ্র বারবার সময় দেখছে এখান থেকে গিয়ে তাকে প্রেস কনফারেন্সে উপস্থিত হতে হবে। প্রচারণার জন্য আজ নিজে বের হবে। এতদিন ছেলেপেলে প্রচার চালালেও আজ নিজেই রাস্তায় নামার কথা। দুপুরের লাঞ্চের একটা মিটিং রেখেছে, সেখানে উপস্থিত থাকাও জরুরি। ওদিকে স্পর্শীরও খোঁজ নিতে পারেনি এখনো। মেয়েটার পেট ব্যথা বাড়ল না কমলো কে জানে। এতদিন পর স্কুলে গিয়ে বান্ধবীকে পেয়ে শান্তভাবে বসে থাকবে না নিশ্চয়ই। সে উড়ন্ত এক প্রজাপতি, তার কাজই হলো তিরিং বিড়িং করে লাফিয়ে লাফিয়ে চলা। কিন্তু এত সব কাজ সারতে গেলে তাকে এখন যেতে হবে। কিন্তু এই দুই মহিলার গল্পের তোড়ে সে চিপকে গেছে। ওনারা না নিজে যাচ্ছে আর না তাকে যেতে দিচ্ছে। কি যে জ্বালা! ওনাদের এই রসের গল্প ভঙ্গ করতে রুদ্র দুইবার বলল, ঠিক আছে আন্টি, আজ আসি তাহলে, ভালো থাকবেন। ও মা! রুদ্রের কথা দণ্ডায়মান দুই ভদ্রমহিলার কেউ পাত্তা তো দিলেনই না, বরং উল্টে ভদ্রমহিলা বললেন, তা জামাই কি দেশেই থাকবা নাকি বাইরের দেশে সেটেল হবা? এখানে সুস্থভাবে বাঁচা যায়? ওনার এই কথার প্রেক্ষিতে কিছু বলার আগে মরিয়ম বেগম জিজ্ঞাসা করলেন ওনার কয় ছেলে মেয়ে, তারা কে কি করে। বাচাল মহিলা ওনার পরিবার বর্গের কথা বলে চেহারায় এক দাপটের ভাব এনে গর্বে বুক ফুলিয়ে এটাও জানালেন ওনার জামাতা পাশের হসপিটালের ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ, টাকা পয়সার কোনো অভাব নেই, মাসে 2 বার বিদেশ যায়। জামাতা পেয়েছেন লাখে একটা। আম্মা আম্মা করে ডেকে মুখে ফেনা তুলে ফেলে। রুদ্র বিরস মুখে এদিক ওদিক তাকাচ্ছে। কাফি বারবার কল দিচ্ছে তাকে যেতে হবে, কিন্তু মরিয়ম বেগমকে একা রেখেও যেতে পারছেন না। চারদিকে মিছিল, প্রচারণার জন্য বিরোধী দলে ঝামেলা লেগেই আছে। এমত অবস্থায় একা ছাড়ার কথা প্রশ্নই ওঠে না। কিন্তু দুই বাচ্চালের গল্পই সমাপ্ত হচ্ছে না, যাবে কিভাবে? অনবরত একটার পর একটা চলতেই আছে।
তাদের জীবনের গল্প কথা। বিদায় জানিয়েও লাভ হলো না, গুরুত্বই দিল না কেউ। তার এই মুহূর্তে মনে হচ্ছে দুই মহিলার গল্পভঙ্গ করার মতো কঠিন কাজ পৃথিবীতে আর একটিও নেই। ঠিক সেই সময় ভদ্রমহিলার ডাক পড়ল। ওনার কোমরের সমস্যা, ঠিকভাবে হাঁটতে পারে না, কোনো কাজ করতে পারে না, তাই ডাক্তার দেখাতে এসেছে। তারপর গল্পের সমাপ্তি ঘটিয়ে কত আফসোস করে ওনাকে বিদায় নিয়ে যেতে হলো। ওনার মুখ দেখে মনে হলো বিদায় পর্বে কষ্টে জর্জরিত হয়ে যাচ্ছেন, খুব কষ্ট পাচ্ছেন এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো ঘন্টাখানিক গল্প করতে না পেরে। মহিলার মতিগতি এমন, উনি যদি পারতেন ডক্টরকেও বলতেন, ডক্টর সাহেব আপনি আর 1 ঘন্টা অপেক্ষা করুন, আমি গল্প শেষ করেই আসছি। যাক, অবশেষে বিপদ হতে মুক্তি পেয়ে রুদ্র মরিয়ম বেগমকে নিয়ে গাড়িতে উঠে বসলো। কিছুক্ষণ গিয়ে মরিয়ম বেগমকে গাড়িতে বসিয়ে ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলো নিয়ে এলো। তখন মরিয়ম বেগম বললেন, যার সঙ্গে এতক্ষণ কথা বললাম একটা সময় সে আমার হেটার্স ছিল, কথা বলে বুঝলাম এখনো আছে। আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। ওর নাম জেরিন খান, কিন্তু জেরির নাম তার পছন্দ নয়, এজন্য কেটে কুটে নাম রেখেছে জেরি। আর বলল না ওর মেয়ে জামাই ডাক্তার, ডাক্তার না ছাই, সে আজীবন মিথ্যা কথার হাড়ি। 1 গলা পানিতে নেমে যদি কেউ বলে ওর জামাতা MBBS জামাই থুরি ডাক্তার, তাও এই কথা বিশ্বাস করবো না আমি। যদি তাই হতো তাহলে আমার জামাতার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাতো না। ওকে আমি ভালো করেই চিনি। মরিয়ম বেগমের কথা শুনে রুদ্র মিটিমিটি হাসছে। এতক্ষণ দাঁড়িয়ে রসিয়ে রসিয়ে গল্প করে হেসে কত কথার আদান প্রদান ঘটিয়ে এখন বলছে সেই মহিলা নাকি হেটার্স, অথচ গল্প চলাকালীন সময়ে দেখে মনে হচ্ছিল ঘনিষ্ঠ ফ্রেন্ডশিপ দুজনের। অনেকদিন পর দেখা হওয়াতে মন প্রাণ জুড়িয়ে গল্প জুড়ে দিয়েছেন, অথচ আড়ালে আসতে না আসতে শুরু হয়ে গেল বদনাম। এরা পারেও বটে। তারপর রুদ্র সহি সালামতে মরিয়ম বেগমকে বাসায় পৌঁছে নিজের কাজে চলে গেল। আজ এত কাজ কখন ফিরবে কে জানে। একটু পরে বড় মা ফিরে এলেন, জানালেন কোনো সমস্যা হয়নি। তারপর 2 জা মিলে হাতে কাজ করে দুপুরে রান্নাও শেষ করলেন। বাসায় দাদিমা আর ওনারা 2 জা, আর কেউ নেই। তাই 3 জনে দুপুরে খেয়ে যে যার রুমে বিশ্রাম নিতে চলে গেলেন। স্কুলে ছুটির পর স্পর্শী রিক্সার জন্য বাইরে এসে দাঁড়িয়েছে। সব স্টুডেন্টরা হুড়োহুড়ি করে বাহিরে যাচ্ছে স্কুল গেট দিয়ে। রিক্সার জন্য এদিক ওদিক তাকাতেই দেখে অদূরে বাইকে হেলান দিয়ে রুদ্র দাঁড়িয়ে আছে। পরনে হালকা বেগুনি টি-শার্ট, ব্ল্যাক জিন্স আর চোখে সানগ্লাস। দাঁড়ানোর ভঙ্গি বলিউডের হিরোদের মতোই। সানগ্লাস থাকায় বোঝা যাচ্ছে না সে কোন দিকে তাকিয়ে আছে, তবে ধারণা করা যাচ্ছে তার চোখা দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। এই মুহূর্তে সে এখানে রুদ্রকে আশা করেনি, তবে অনাকাঙ্ক্ষিত ভাবে যখন পেয়েই গেছে তখন সহজে ছাড়বে না। রুদ্রকে দেখা মাত্রই মনে পরিকল্পনা এঁটে নিয়েছে। ততক্ষণে সে গুটি গুটি পায়ে সেদিকে হাঁটা ধরল। হেলে দূরে হেঁটে রুদ্রের সামনে গিয়ে নত মস্তকে দাঁড়িয়ে রইল। না নিজে কোনো কথা বলল, আর না মাথা তুলে তাকালো। হঠাৎ তার এমন মলিন মুখ দেখে রুদ্র ভ্রুকুচকে জিজ্ঞাসা করল, কি হয়েছে, কেউ কিছু বলেছে? স্পর্শী না সূচক মাথা নাড়ালো, অর্থাৎ কেউ কিছুই বলেনি, অথচ তার মুখটা শুকিয়ে আমচুর হয়ে আছে। রুদ্র আরো কিছু কথা জিজ্ঞাসা করলে স্পর্শী ঠিকঠাক উত্তর দিল না। স্পর্শী নিজে থেকে কিছু বলছে না দেখিয়ে রুদ্র আশেপাশে তাকিয়ে বাইকে বসতে বলতে স্পর্শী বলল, তুমি যাও, আমি এখন বাসায় যাব না। যাবি না মানে? রাস্তার মধ্যে থাপ্পড় খেতে না চাইলে ঝটপট উঠে বস। বললাম তো আমি বাসায় যাব না। স্পর্শী এবার বেশি বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এমনিতেই মেজাজ চড়ে আছে, নখরা করলে একটা মাইরও মাটিতে পড়বে না। এই কথা শুনে স্পর্শী উল্টো ঘুরে একটা রিক্সা ডাকতে রুদ্র তার হাত ধরে টেনে বাইকে বসিয়ে বাইক স্টার্ট দিল। স্পর্শী কিছু বলতে গেলে ধমকে তাকে থামিয়ে দিল। বাইক চলছে নিজ গতিতে। স্পর্শী মুখ গোমড়া করে রুদ্রকে ধরেও বসেনি, বললেও ধরছে না। কি হয়েছে জিজ্ঞাসা করলেও মুখ খুলছে না। বাসায় গিয়ে একে সাইজ করতে হবে। দিনকে দিন চরম বিয়াদব হচ্ছে মেয়েটা। আগে যা একটু আধটু ভয় পেত, এখন তাও পায় না। রুদ্রের গম্ভীর মুখ দেখে তখন স্পর্শী আমতা আমতা করে বলল, বাসায় যাব না আমি, কোথাও বেড়াতে নিয়ে চলো। কাজ আছে আমার, অন্যদিন যাব। না, আজই যাব, এক্ষুনি যাব, মানে এক্ষুনি যাব। বলছি তো কাজ আছে আমার। তোমার কাজ তো সবসময়ই থাকে, আজ অবধি কখনো তো বলনি তোমার কাজ নেই। বেড়াতে নিয়ে যাবে অথবা বাইরে কোথাও খেতে নিয়ে যাবে,